আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশের ডিজিএফআই গোপনে ভারতে এসেছেন চিকিৎসার জন্য। গোপনে কথাটা এজন্যই বলছি যে সেখানকার সরকার বা মিডিয়া যারা ব্যাঙের সর্দি হলেও সেটা পর্যন্ত নিউজে দিয়ে দেয়, সেই মিডিয়া বা সেখানকার সরকার একটি শব্দ প্রকাশ্যে বলেনি বিষয়টি নিয়ে। দ্বিতীয়ত, ইরানে ইসরায়েল আমেরিকার হামলার নিন্দা না করে বাংলাদেশ নিন্দা করেছে। হামলার প্রতিক্রিয়ায় বিভিন্ন আরব দেশে ইরান যে আক্রমণ করেছে সেই আক্রমণের নিন্দা করেছে। আর একটা বিষয়, সেটা বেশ মজার, গতকাল ইরানে হামলার প্রতিবাদে ঢাকা সমেত বাংলাদেশের অন্যত্র যেসব বিক্ষোভ হয়েছে সেখানে আমেরিকার বিরুদ্ধে একটি শব্দ খরচ না করে জামাতি বিক্ষোভকারীরা কষে গাল দিয়েছে ভারতকে। এই বিষয়গুলো নিয়ে দু চার কথা এখনকার এই প্রতিবেদনে। নমস্কার, খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস। বাংলাদেশের রাজনীতি আর কূটনীতি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে সত্যি ঘটনা জানার চেয়ে ঘটনা আন্দাজ করাটা বেশি নিরাপদ। একদিকে দেশের সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা সংস্থার প্রধান বস গোপনে ভারতে গিয়ে চিকিৎসা করিয়ে আসেন, এটা নিয়ে দুদেশেরই সরকার আর মূলধারার মিডিয়া এমন চুপ, মনে হচ্ছে তারা সবাই মিলে কোনো গোপন মেডিকেল অপারেশনে আছে। অপারেশন মানে ভারতের রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং, ভারত সরকারের গোয়েন্দা সংস্থা। আচ্ছা, প্রথমে একটু খবরটা, একটু উৎসটা একটু দেখিয়ে দিয়ে একটু বলি। দেখুন, নর্থ ইস্ট নিউজ এজেন্সি তারা খবর দিচ্ছে বাংলাদেশ ডিজিএফআই চিফ মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী in New Delhi. This is the first visit of a DGFI chief to India in at least 5 years. Major General Chaudhary will be in the Indian capital for at least 2 to 3 days, supposedly for medical treatment. এটা হচ্ছে এই খবর। একদিকে এই, অন্যদিকে মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল আমেরিকার যুদ্ধের ফাঁকে ঢাকার পররাষ্ট্রনীতি করছে এমন এক ধরনের কূটনৈতিক যোগব্যায়ামও বলতে পারেন, আবার ওই ট্র্যাপিজের খেলাও বলতে পারেন, কিংবা সার্কাসের যে ব্যালেন্সের খেলা হয় না, তারের ওপর দিয়ে হাঁটা, সেটাও বলতে পারেন। যেখানে এই যাই হোক, যেটাই হোক, এখানে কে কাকে বোমা মারলো সেটা নিয়ে কথা না বলে কে কার আকাশ সীমা বেশি ব্যবহার করলো সেটা নিয়ে বেশি দুশ্চিন্তা। সরকারি বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস এই খবর প্রকাশ করে পরে তুলে নিয়েছে ওয়েবসাইট থেকে। এটা আর এক কৌশলী ব্যায়াম। আর এইসব কূটনৈতিক ব্যায়ামের প্রতিফলন দেখা যাচ্ছে কোথায়? ঢাকার রাস্তায় ইরান আমেরিকার যুদ্ধের প্রতিবাদে মিছিল, কিন্তু গালি খাচ্ছে কে? গালি খাচ্ছে ভারত। আমেরিকা ইসরায়েল ড্রোন মিসাইল সবার নাম মিলিয়ে শেষ, কিন্তু স্লোগান পড়ছে ভারত না ঢাকা, ঢাকা ঢাকা। আজকে এই প্রতিবেদনে আমরা দেখব এসব নাটকের আড়ালে আসলে কি কি ভাবের ঘরে চুরি চলছে ঢাকা, দিল্লি, তেহরান, রিয়াদ এই ত্রিভুজে। প্রথমে গোয়েন্দা প্রধানের গোপন অসুখ আর প্রকাশ্য মেডিকেল ট্যুরিজম নিয়ে চর্চা করি। বাংলাদেশের ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স ডিজিএফআই এর নতুন প্রধান মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরীকে নিয়ে খবর অনুযায়ী তিনি ইন্ডিগোর ফ্লাইট ধরে কয়েকদিনের জন্য চলে এসছেন নয়াদিল্লি। অস্টেন্সিভলি বা
যে সম্ভবত যে কারণে এসছে ধারণা করা হচ্ছে সেটা হলো মেডিকেল ট্রিটমেন্টের জন্যে। তো মেডিকেল ট্রিটমেন্ট কি হয়েছে তার? এই মেডিকেল ট্রিটমেন্টে কেন দরকার, কবের অসুখ, কি অসুখ, কোন জায়গায় আছে, এটা নিয়ে তো থিসিস করে সাধারণত বাংলাদেশের মিডিয়া। এখানে একেবারে চুপ কেন? এটা শুনে সাধারণ মানুষ ভাবতেই পারে, আর আরে চিকিৎসা করাতে তো সবাই যায়, এতে সমস্যা কি? সমস্যা যেখানে সেটা হলো এটা বাংলাদেশের সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তা তিনি যাচ্ছেন চিকিৎসা করাতে। আর তিনি গেলেন কোথায়? সেই দেশের রাজধানীতে, যাকে বাংলাদেশের ভেতরে সবাই কি বলে জাহির করে অনেকে? সবচেয়ে দেশের বড় শত্রু হিসেবে। আর মজার ব্যাপার হলো এই ভিজিট নিয়ে দুদেশের মূলধারা টিভি চ্যানেলগুলো এমন নিশ্চুপ যেন ডিজিএফআই প্রধান যাননি ভারতে। কোন গোপন ফেসবুক গ্রুপের অ্যাডমিন তিনি নীরবে ভিসা নিয়ে ভারতে পালিয়েছেন। একটা গোয়েন্দা সংস্থার কাজই হলো গোপনে থাকা, কিন্তু এখন দেখছি গোপনীয়তা এতটাই ওভার অ্যাচিভড করেছে বাংলাদেশ যে অসুখটাও গোপন, ডাক্তারখানাটা গোপন, এমনকি ভারতীয় সরকার আর তাদের বড় বড় অ্যান্টি টেরর এক্সপার্ট টিভি প্যানেলিস্টরা তারাও গোপন হয়ে রয়েছে, কারোর মুখে কোনো কথা নেই। সাধারণত দুদেশের সম্পর্ক নিয়ে যখনই নাটক হয়, দিল্লি স্টুডিওগুলোতে সারি সারি এক্সপার্ট বসে যায়। কেউ বলে ড্রাগ রুট, কেউ বলে র্যাডিকালাইজেশন, কেউ বলে চায়না পাকিস্তান অ্যাক্সিস, মানে চায়না পাকিস্তান জোট। কিন্তু এবার ডিজিএফআই প্রধান নিজে দিল্লিতে, আর প্যানেলগুলোতে এক অদ্ভুত নিস্তব্ধতা, যেমন ভারতে দিল্লিতে তেমনি বাংলাদেশে ঢাকায়। যেন র আর ডিজিএফআই মিলে তাদের ওপর ডোন্ট টক কথা একদম বলা বন্ধ অর্ডার জারি করেছে। বাংলাদেশের মেহফিল রাজনীতি মিছিলের ভাষায় যদি বলি, এটা হচ্ছে চিকিৎসাজনিত গোপন ভ্রমণ। বাইরে বয়ান ভারত আমাদের চিরশত্রু, আর ভেতরে আমলাতান্ত্রিক কামনাটা কি? সেটা হচ্ছে দিল্লির হাসপাতালের রিপোর্টটা একটু ভালো আসুক ভাই। একদিকে মাঠের রাজনীতি, ভারত আমাদের উপর আধিপত্য কায়েম করেছে, সব সমস্যার মূলে ভারত, আর একদিকে নিরাপত্তা গোয়েন্দা বাস্তবতা। যাই হোক, শেষমেশ কিন্তু রোগটা দেখাতে যেতে হবে সেই ভারতেই। এই দ্বৈত জীবনই আসলে হলো বাংলাদেশের ভাবের ঘরে চুরি। জনগণের কাছে এক গল্প, নিজের স্বাস্থ্যের ব্যাপারে আর এক গল্প। বাংলাদেশ ক্রমশ হয়ে উঠছে এই ভাবের ঘরে চুরির গল্পের খেলায়। এবার আসি তেহরান, তেল আবিব, ওয়াশিংটন যুদ্ধ আর ঢাকার ডিপ্লোম্যাটিক যোগব্যায়াম প্রসঙ্গে বা ওই সার্কাস প্রসঙ্গে। ইরান, ইসরায়েল আর আমেরিকা মিলে এমন এক যুদ্ধবাজ রাজনীতি করছে যেখানে একদিন কেউ কারো পারমাণবিক স্থাপনা টার্গেট করছে, পরের দিন কেউ আবার প্রতিশোধ নিতে ড্রোন ওড়াচ্ছে, মিসাইল ছুড়ছে শয়ে শয়ে, হাজারে হাজারে। আর বাংলাদেশ এখানে কি করছে? সাম্প্রতিক এক অবস্থানে দেখা গেল বেশ মজার ব্যাপার। ঢাকার স্টেটমেন্টে মূল ফোকাস, মানে ঢাকার সরকার যা বলেছে, তারা কি বলেছে? বিভিন্ন আরব দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করা হয়েছে, আমরা সেটা নিন্দা করছি, সবাই যেন সংযম দেখায়, কূটনৈতিক পথে ফিরে যায়। এটা লেখার পরে, ঘোষণার পরে আবার সেটা মুছেও দিয়েছে যাতে পাবলিক না জানতে পারে। আরে বাবা, অফিসিয়ালি তো ঘোষণাটা হয়ে গেল, আবার বেশিক্ষণ সেটা রাখার দরকার কি ওয়েবসাইটে? কাগজে কলমে ভাষাটা খুব ডিপ্লোম্যাটিক আর ব্যালেন্সড, কিন্তু পলিটিক্যাল রিডিং করলে বোঝা যায় মজাটা আসলে অন্য জায়গায়। স্টেটমেন্টে ইসরায়েল আমেরিকার নাম সোজা সাপটা বলা হচ্ছে না, আবার ইরানের নামও সেভাবে হাইলাইট না করে ঘুরিয়ে বলা হচ্ছে যেই যার যার আকাশ সীমা ব্যবহার করুক, সার্বভৌমত্ব লঙ্ঘন তো
খারাপ জিনিস। অর্থাৎ ড্রোন মিসাইল কার সেটা নিয়ে অত কথা না বলে আকাশ আর সীমান্ত কার সেটা নিয়ে বেশি বিবেচনা জরুরি, অন্তত বাংলাদেশের সরকারের বিবেচনায়। আসলে বাংলাদেশের পররাষ্ট্র নীতি এখন 3 দিক থেকে চাপে। এক, মুসলিম বিশ্বের আবেগ, বিশেষ করে ফিলিস্তিন ইরান ইস্যুতে উম্মাহ সলিডারিটি দেখাতেই হবে। 2, গালফ দেশগুলোতে লাখ লাখ বাংলাদেশি শ্রমিক, সেখানে সম্পর্ক নষ্ট করার সাহস নেই। 3, ভারতের সঙ্গে সম্পর্ক, দিল্লিকে বিরক্ত করলে ভিসা ট্রানজিট থেকে শুরু করে বাণিজ্য নিরাপত্তা সবখানেই চাপ আসতে পারে। তাই নীতিটা এমন, যখন ইসরায়েল ইরানকে আক্রমণ করে তখন আলাদা করে স্টেটমেন্ট দিয়ে বলে এটা আন্তর্জাতিক আইন ভঙ্গ, আমরা নিন্দা করছি কড়া ভাষায়। আবার যখন ইরান প্রতিশোধ নিতে আরব দেশে সেখানে মার্কিন ঘাঁটিতে সেখানে আক্রমণ করতে যায়, তখন আবার এই বাংলাদেশ কি বলে আরবদের সার্বভৌমত্ব লঙ্ঘন হয়েছে, আমরা সেটারও নিন্দা করি, সবাই শান্ত হন। শুনতে খুব ব্যালেন্সড লাগে, ভালো লাগে, কিন্তু প্র্যাকটিক্যালি এটা হচ্ছে কেমন জানেন? তাহলে বলি একটা গল্প ছোট্ট করে। বাড়ির 2 ভাই মারামারি করছে, সেই মারামারিতে ছোট ভাই বড় ভাইয়ের উঠোনে গিয়ে যখন বেশি করে লাথি মারছে, তখন মা বেরিয়ে এসে বলছে, দেখ বাবারা, মারামারি তো খারাপ, কিন্তু বাড়ির বাইরে গিয়ে মারামারি করাটা আরো বেশি খারাপ, যা করিস ঘরের মধ্যে কর। এই স্টাইলের কূটনীতি একদিকে বোঝা যায়। ছোট অর্থনৈতিকভাবে নির্ভরশীল প্রবাসী নির্ভর একটা দেশের জন্য ব্যালেন্সিং অ্যাক্ট ছাড়া বিকল্প খুব কম, ব্যালেন্স করেই চলতে হবে। কিন্তু মজার জায়গাটা হলো, আর যে জায়গাটা ব্যঙ্গের জায়গা, সেটা হলো বাড়ির ভেতরের বয়ান আর বাইরের কূটনৈতিক বয়ান, এ দুটো একেবারে আলাদা। ঢাকার রাস্তায় স্লোগান উঠছে, আমেরিকা ইসরায়েল নাম্বার 1 ষড়যন্ত্রকারী, কিন্তু বাংলাদেশ অফিসিয়াল স্টেটমেন্টে কি লিখছে, কি বলছে? আর যে জামাতিরা যারা মিটিং এ এইসব মিছিল করছে ঢাকার রাস্তায়, তারা কিন্তু আমেরিকা নিয়ে একটা কথা বলছে না, তারা আমেরিকা নিয়ে কোনো কথা নেই। তারা কি বলছে? সবাই মিলে, বাংলাদেশ সরকার, বিরোধী সবাই বলছে, আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি, সবাই সংযত থাকুন, সার্বভৌমত্ব লঙ্ঘন বন্ধ করুন। একদিকে আগুন লাগানো ভাষণ, আর একদিকে ফায়ার এক্সটিংগুইশার হাতে কূটনীতিকের বিবৃতি, আগুন যেন না ছড়ায়। এটাই হচ্ছে ভাবের ঘরে চুরি, তাই না? এবার আসি সবচেয়ে মজার আবার সবচেয়ে সিরিয়াস অংশটিতে, বাংলাদেশের রাজপথ। ইরানে হামলা হয়েছে, হামলাকারী কারা, ড্রোন মিসাইল কার, খবরের কাগজ, আন্তর্জাতিক চ্যানেল সবখানে আমেরিকা আর ইসরায়েলের নাম ঘুরে ফিরে আসছে, তারা আক্রমণকারী। কিন্তু ঢাকার রাস্তায় যে বিক্ষোভ হচ্ছে জামাত আর তার দলবলের সৌজন্যে, সেখানে গালাগাল খাচ্ছে কে? ভারত। ভারতীয় মিডিয়া রিপোর্ট আর গ্রাউন্ড রিপোর্টগুলো দেখলে বোঝা যায়, দীর্ঘদিন ধরেই বাংলাদেশের বিক্ষোভ রাজনীতিতে অ্যান্টি ইন্ডিয়া স্লোগান একটা প্রধান কনস্ট্যান্ট, সেটা রয়েছেই। শাহবাগ থেকে শুরু করে সীমান্তের পেট্রাপোল, বেনাপোলের কাছাকাছি পর্যন্ত প্রতিটা টার্বুলেন্ট সময়ে যখনই ঝামেলা হয়েছে, অ্যান্টি ইন্ডিয়া বুলেট পয়েন্ট চলে আসে সামনে, যে ঢাকা না দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, ভারত যাদের মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি। এর পেছনে কারণ যেগুলো দেখানো হয় কি, আগের সরকারের সময় দিল্লি ঢাকার অতি ঘনিষ্ঠতা, বিরোধী রাজনীতির অংশ হিসেবে ভারত ঘেঁষা লেভেল, আর পাকিস্তান, তুর্কি, আরব বিভিন্ন প্রোপাগ্যান্ডা নেটওয়ার্কের প্যাকেজ করা কন্টেন্ট, সব মিলিয়ে ভারত বিরোধী আবেগকে বাংলাদেশের রাজনীতির জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, ফুয়েল। কিন্তু ব্যঙ্গের জায়গাটা হলো, ইরান আমেরিকা কনফ্লিক্টে বোমা পড়ছে তেহরানে, ড্রোন উঠছে গালফের আকাশে, প্রেস কনফারেন্স হচ্ছে ওয়াশিংটনে, আর ঢাকার চকবাজার থেকে মিরপুর শাহবাগ পর্যন্ত গালি যাচ্ছে
দিল্লির ঠিকানায়। এটা একদম সেই স্টাইলের যে পাশের বাড়ির দুজন মারামারি করছে আর আপনি নিজের ভগ্নিপতির শ্বশুর বাড়িকে ভাবুন, সেই ভগ্নিপতির শ্বশুর বাড়ির দিকে ইট ছুটছেন। কারণ ফেসবুক লাইভে বলে দেয়া হয়েছে আসল ষড়যন্ত্রকারী হচ্ছে ভারতই। আর একটা পলিটিক্যাল ক্যালকুলেশনও আছে অবশ্য। আমেরিকা ইউরোপকে সরাসরি গালি দিলে ভিসা, রেমিটেন্স, স্যাংশন ঝুঁকি তৈরি হতে পারে। শ্যাম চাচা রেগে যেতে পারে। আর শ্যাম চাচা রাগলে কি হয় সেটা শেখ হাসিনার গদি যাওয়ার পর সবাই বুঝে গেছে। নতুন করে এক্সপেরিমেন্টের আর দরকার নেই। এদিকে গালফের দেশগুলোকে বেশি টার্গেট করলে প্রবাসী শ্রমিক আর রেমিটেন্স নিয়ে ঝামেলা হবে। চায়নাকে গালি দেয়া তো এমনিতেই হারাম পর্যায়ের। সুতরাং হারাধনের শেষ ছেলেটার মতো যে বাকি রইল, হারাধনের 10টি ছেলে, শেষ ছেলেটি হলো বাকি রইল, সেটা হচ্ছে ভারতই ভিলেন। ফলাফল দাঁড়ালো আন্তর্জাতিক রাজনীতিতে মূল প্লেয়ার অন্য কেউ, কিন্তু বাংলাদেশি প্রোটেস্ট পলিটিক্সের সেফ শত্রু হলো ভারত। এটা সেই বহু পুরনো অ্যান্টি ইন্ডিয়া ইউনিভার্সাল রিমোট কন্ট্রোল। যে ইস্যুই হোক, চ্যানেল ঘোরালেই গিয়ে থামবে দিল্লির গলায়। সব মিলে ছবিটা এমন দাঁড়াচ্ছে, দেশের ভেতরে অ্যান্টি ইন্ডিয়া স্লোগানে রাজনীতি গরম, দেশের ভাই বাইরে সেই ভারতে গিয়েই চিকিৎসা করিয়ে আসছেন নিরাপত্তা যন্ত্রের মাথা, সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগের প্রধান। মধ্যপ্রাচ্যে কে কাকে কতটা মিসাইল মারলো সেটা বাদ দিয়ে কে কার আকাশ সীমায় ঢুকলো সেটা নিয়ে ডিপ্লোম্যাটিক স্টেটমেন্ট। আর ইরান, আমেরিকা, ইসরায়েল, গালফ সবকিছুর ফাঁকে বাংলাদেশের রাজনীতিবিদ, অ্যাক্টিভিস্টদের সেফ টার্গেট ভিলেন ভারত। এগুলো আলাদা আলাদা ঘটনায় দেখতে হাস্যকর লাগতে পারে, কিন্তু একসাথে ছবি আঁকলে বোঝা যায় ভাবের ঘরে চুরি আসলে একটা ফুল টাইম পলিটিক্যাল প্রফেশন। জনগণকে বলা হচ্ছে আমরা কেউ কারো দালাল নই, আমরা স্বাধীন পররাষ্ট্রনীতি চাই, কিন্তু বাস্তবে অর্থনীতির জন্য গালফকে খুশি রাখতে হবে, সিকিউরিটির জন্য ভারতের উপর নির্ভর করতে হবে, ডলার আর স্যাংশনের ভয়ে আমেরিকাকে খুব বেশি খেপানো যাবে না, আবার ঈদ আর জুমার খুতবা উম্মা রোল মডেল না হলে ভোটের বাজারে সমস্যা। এই চারদিকে চাপ সামলাতে গিয়ে বাংলাদেশের রাজনীতিবিদরা এক অদ্ভুত মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডারে ভুগছেন। ভেতরে এক কথা, বাইরে আর এক কথা, স্টেটমেন্টে এক বলি, স্ট্রিট পলিটিক্সে আর এক বলি। এখন প্রশ্ন হচ্ছে এই নাটক কবে শেষ হবে? হয়তো তখনই শেষ হবে যখন সাধারণ মানুষ ফুটেজের গ্ল্যামার, স্লোগানের শব্দ আর ফেসবুক লাইভের ট্রিগার কাটিয়ে একটা ক্যালকুলেটর মানে রাজনীতি পড়তে শিখবে। তার আগে পর্যন্ত ডিজিএফআই গোপন চিকিৎসা করতে ভারতে আসবে, ঢাকার গোপন কূটনৈতিক ব্যায়াম চলতে থাকবে, আর রাজপথের গোপন এজেন্ডা এই তিনটের কম্বো অফার চলবে। আপনারা কি মনে করেন দর্শকরা? ইরান, আমেরিকা, ইসরায়েলের যুদ্ধের গরম হাওয়ায় ভারতের নাম ঘষে বাংলাদেশের রাজনীতিতে আসলে কার লাভ, কার ক্ষতি? কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের সঙ্গে, আর এমন ব্যঙ্গাত্মক কিন্তু তথ্যভিত্তিক বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।